আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিপাশা মজুমদার আর আমি তানভীর। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 131 ঘন্টার পর শনিবার থেকে আবারও 72 ঘন্টা অবরোধ, সাদেক হোসেন খোকা কারাগারে। সরকার পতনে জাতীয় ঐক্যের ডাক কাজী জাফরের। বাংলাদেশের জরুরি অবস্থা জারির আশঙ্কা, নিউ ইয়র্ক টাইমসের নাকচ করলেন আমু। চলমান সহিংসতা অসন্তুষ্ট কানাডা ও হিউম্যান রাইটস ওয়াচ। প্রধানমন্ত্রীর কাছে নয়, জাপার 4 মন্ত্রী পদত্যাগপত্র দিলেন এরশাদের কাছে। সুরঞ্জিত বললেন, মন্ত্রিত্ব ছাড়া এত সহজ না। জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রিভিউর সুযোগ নেই, দ্রুততম সময়ে কার্যকর, জানালেন আইন প্রতিমন্ত্রী। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত সংবাদ। নির্দলীয় সরকারের দাবি না মানায় আবারও শনিবার থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 72 ঘন্টার সড়ক, নৌ, রেলপথ অবরোধে ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সহ আটক নেতাদের মুক্তির দাবিও জানান। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলের মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। দাবি পূরণ না হওয়ায় আবারও অবরোধ সহ নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নেওয়ার কোন রকমের ইঙ্গিত পরিলক্ষিত না হয় আগামী শনিবার সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। সরকার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। শুক্রবার বাদ জুম্মা দেশের সকল জেলা ও উপজেলা সদরে এবং ঢাকা মহানগরে থানায় থানায় রাজপথের আন্দোলনের শহীদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। কেন প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না তারও ব্যাখ্যা দেন সালাউদ্দিন আহমেদ। এই ফ্যাসিবাদী সরকার আমাদের আন্দোলনের কর্মসূচি বা আন্দোলন চালিয়ে যাওয়ার কোন উন্মুক্ত পরিবেশ রাখল না। দেশে বর্তমানে আফগানিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে এই অবৈধ সরকার। দেশের সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক পরিবেশ এবং বিধিবিধান বিলুপ্ত প্রায়। তাই আমরা বাধ্য হয়ে ভিডিও বার্তার মাধ্যমে দলের ও 18 দলীয় জোটের অবস্থান ও কর্মসূচি ঘোষণা করছি। নেতাদের গ্রেফতারের সমালোচনা করে মুক্তির দাবি জানান সালাউদ্দিন আহমেদ। গত রাতে দলের ভাইস চেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের সকলের নিঃশর্ত মুক্তি কামনা করছি এবং দাবি করছি সকল মিথ্যা মামলা প্রত্যাহারের। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহবাগ থানায় দায়ের করা মামলায় এ রিমান্ড দেওয়া হয়, তবে সুস্থতা সাপেক্ষে রিমান্ড কার্যকরের নির্দেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন শ্রীকান্ত রেমান। রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরের একটি বাসা থেকে বুধবার রাত 9:50-এর দিকে আটকের পর বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে আনা হয় ঢাকার সাবেক মেয়র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে। সেখান থেকে একটি প্রিজন ভ্যানে বিকেলে নিয়ে আসা হয় সিএমএম কোর্টে। এর অনেক আগ থেকেই সেখানে বিপুল সংখ্যক আইনজীবী ভিড় জমান, দাবি জানান সাদেক হোসেন খোকার মুক্তির। পরে বিচারক এম এ সালামের আদালতে হাজির করে আলাদা 2টি মামলায় 20 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। তবে আদালত শুধু শাহবাগে বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা পরিকল্পিতভাবে এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে উস্কানিদাতা হিসেবে তাদের নাম সংযুক্ত এসেছে এই মামলায়, এবং এই জন্য এই মামলায় আরো কারা এর সঙ্গে জড়িত আছে উদ্ঘাটন হওয়া প্রয়োজন। ন্যায় বিচারের স্বার্থে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে। আদালত উভয় পক্ষ শুনে একটি মামলায় রিমান্ড বাতিল করেছে এবং শাহবাগ থানার মামলায় ওই মামলায় 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এর বিরোধিতা করে অবিলম্বে মুক্তি দাবি করেন সাদেক হোসেন খোকার আইনজীবীরা। সাদেক হোসেন খোকাকে
শাহবাগের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তিনি অসুস্থ, আদালত বলেছে সুস্থ হইলে জিজ্ঞাসাবাদ করার জন্য। সাদেক হোসেন খোকা কোনো অপরাধ করে না এবং এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। আমরা আদালতে বলার পর এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে নিম্ন আদালত থেকে পরে সাদেক হোসেন খোকাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকার পতনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদ। বেগম জিয়ার সাথে আবারও দেখা করে 18 দলীয় জোটের চলমান আন্দোলনে একাত্মতা জানান তিনি। 16 সদস্যের প্রতিনিধি দল নিয়ে বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে যান কাজী জাফর। 1.5 ঘণ্টার বৈঠকে চলমান রাজনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা হয়। রবিবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি চলমান আন্দোলনের বিষয়ে অবস্থান আরও স্পষ্ট করবেন বলেও জানান। HM এরশাদের নির্বাচনে অংশ না নেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের প্রশংসা করেন কাজী জাফর। অন্যদিকে সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষ মিছিলের মধ্য দিয়ে শেষ হল 18 দলীয় জোটের ডাকে 131 ঘণ্টার অবরোধ কর্মসূচি। বিভিন্ন স্থানে সড়ক ও গাড়িতে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। 18 দলের 131 ঘণ্টা অবরোধের শেষ দিনে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে পুলিশ সহ আহত হয় অন্তত 30 জন। আটক করা হয় 3 জনকে। চট্টগ্রামের চানগাঁওয়ে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হন অটোরিকশা চালক খোরশেদ আলম। একই সময় একে খান মোড়ে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ফেনীর দাগনভূয়ার সেলৌনিয়া বাজারে সোমবার দুপুরে আওয়ামী লীগ ও শিবির কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন রিকশাচালক মফিজ। চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পটুয়াখালী বরিশাল মহাসড়কের হেতালিয়া বাদঘাট থেকে চৌরাস্তা পর্যন্ত সড়ক অবরোধ করে 18 দলের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। রাজশাহী নগরীর ষষ্ঠীতলা থেকে বিক্ষোভ মিছিল হয় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে। হবিগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্বরে কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ করে 18 দলের নেতাকর্মীরা। বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় মিছিল করে জেলা ও মহানগর বিএনপি। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপির 10 নেতাকর্মী আহত হন। ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাটে বিক্ষোভ মিছিলের পর প্রধান নির্বাচন কমিশনের পুষ্পতলিকা দাহ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জয়পুরহাট সদরের উড়ি মাধবপাড়ায় প্রায় 30 ফুট রেল লাইন উপড়ে ফেলে অবরোধকারীরা। এতে সারা দেশের সাথে জেলার 3 ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। ভৈরবে অবরোধের সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় বিএনপির 5 নেতাকর্মী। এছাড়া যশোর, মেহেরপুর, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, ঝালকাঠি, কুড়িগ্রাম ও চাঁদপুরে সড়ক অবরোধ ও ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হয়েছে 18 দলের দ্বিতীয় দফা অবরোধ। শাফিন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। স্থিতিশীলতার নামে বাংলাদেশের জরুরি অবস্থা জারির আশঙ্কা করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। বাংলাদেশের বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস বলেছে, এই অবস্থায় একতরফা নির্বাচন হলে ভোট পড়তে পারে খুবই কম। এতে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার নামে জরুরি অবস্থা জারির আশঙ্কা আরও জোরালো বলে মনে করছে পত্রিকাটি। বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সমঝোতা না হলে নির্বাচনে অংশ নেবেন না বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। সেক্ষেত্রে আওয়ামী লীগ যে বিজয়ী হবে তা নিশ্চিত, কিন্তু সেই নির্বাচনের বৈধতা নিশ্চিত নয় বলেও মনে করে পত্রিকাটি। এদিকে ভূমিমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশে এখনো জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অন্যদিকে হঠাৎ করেই মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় 14 দলের বৈঠক বসে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে। জরুরি বৈঠকের পর দেশে জরুরি অবস্থা জারির কোনো আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন আমির হোসেন আমু। রাজধানীর স্বাভাবিক
সুস্থভাবে মানুষ বিচরণ করছে, শুধু একটু মাঝে মাঝে আতঙ্কিত করে এই গান পাউডার দিয়ে মানুষ হত্যা করার মধ্যে। জাতীয় পার্টির অবস্থানটা এক একদিন এক এক রকম আপনারা দেখছেন, তো আরো কিছুদিন অপেক্ষা করেন, সবই পরিষ্কার হবে। অন্যদিকে রাজধানীতে এক আলোচনায় এরশাদের নির্বাচন থেকে সরে আসার আকস্মিক সিদ্ধান্তকে রাজনৈতিক অন্তর্ঘাতমূলক বলে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। মন্ত্রিসভায় ঢোকা যত সহজ, বের হওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন। সুতরাং মন্ত্রিসভায় যাবেন আপনার ইচ্ছায়, বের হওয়া অন্যের ইচ্ছায়। এটি ছেলে খেলা নয়, আমার চেয়ে এটি উনি বেশি জানেন। এ দিয়ে রাজনীতিতে চমক বা অতি নাটকীয়তা সৃষ্টি করা যায়, কিন্তু এর থেকে বেরিয়ে আসা যায়। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, শিগগিরই জাতির কাছে স্পষ্ট হবে এরশাদের বিষয়টি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। চলমান সহিংসতার ঘটনায় কানাডা অসন্তুষ্ট বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেন। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সাথে বৈঠকের পর হিদার এই মন্তব্য করেন। সব পক্ষকে সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমাধান বের করার আহ্বান জানান তিনি। তবে বাংলাদেশের সংকট সমাধানে কানাডা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না বলেও জানান এই হাই কমিশনার। বিএনপি এবং জাতীয় পার্টি ছাড়া 5 জানুয়ারির সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা বাংলাদেশের মানুষই ঠিক করবে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ও বিরোধীদের সহিংস বিক্ষোভ শিগগিরই বন্ধের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই মানবাধিকার সংস্থার বিবৃতিতে প্রধান বিরোধী দল বিএনপির ঢালাও অবরোধ ও সহিংস বিক্ষোভের বিষয়টি তুলে ধরা হয়। সেই সাথে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অত্যাধিক বল প্রয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন দলীয় কর্মীদের অন্যায় আচরণের শ্রেষ্ঠ দুর্ভোগের কথা মনে রাখার পরামর্শ দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রান্ড অ্যাডামস। বিক্ষোভ কর্মসূচি চলাকালে বেশ কয়েকজন পুলিশ ও বিজিবি সদস্য নিহতের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। সহিংসতা এড়াতে সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। দিনভর নাটকীয়তার পরও নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করেননি জাতীয় পার্টির কোনো মন্ত্রী। তবে সন্ধ্যায় পার্টির প্রধান এইচ.এম. এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন 4 মন্ত্রী জি.এম. কাদের, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু এবং সালমা ইসলাম। আর বেগম রওশন এরশাদ সহ বাকি দুজনও শিগগিরই তাদের মতো পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন মহাসচিব। রিপোর্ট রাসেল আহমেদের। বুধবার জাতীয় পার্টির মন্ত্রী উপদেষ্টারা পদত্যাগের ঘোষণা দিলেও বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় নাটকীয়তা। পদত্যাগের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তার কথা প্রথম জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। আমি এখন যাব কিনা তাও আমি জানি না, তবে আমাকে করতেই হবে, স্যারের সিদ্ধান্ত। এর পরপরই পদত্যাগের বিষয়ে দলের অবস্থান জানাতে প্রধানমন্ত্রীর কাছে বঙ্গভবনে যান জাপার 3 মন্ত্রী। 2.5 ঘন্টা আলোচনার পর প্রধানমন্ত্রীর কিছু প্রস্তাব নিয়ে জাপা চেয়ারম্যানের কাছে ফিরে আসেন তারা। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে তাকে অবহিত করেছি, তিনি অবহিত হয়েছেন এবং তিনি কি বললেন বিস্তারিত আলোচনা কি হলো এই বিষয়ে আমি পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে আমি অবহিত করার জন্য ফিরে এসেছি। এরপর ঘণ্টা 3 ধরে চলে বৈঠকের পরে ব্রিফিং। মহাসচিব বলেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও দলীয় প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন 4 মন্ত্রী। বাকি যে বন্ধুরা আছেন 2 জন, তারাও আসবেন। ইতিমধ্যে তাদের টেলিফোনে আমি কথা বলেছি, তারা আসবেন। আমি মহাসচিব সহ আমাদের সহকর্মীদের মধ্যে অনেকে আমরা লিখিত পদত্যাগপত্র মাননীয় চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে আমাদের পদত্যাগপত্র তিনি গ্রহণ করার জন্য তিনি তার সাথে সাক্ষাতের মাধ্যমে জমা দেবেন। শেষ পর্যন্ত জাতীয় পার্টির মন্ত্রীরা এ সরকার থেকে বেরিয়ে আসবেন কিনা তা নির্ভর করছে রাষ্ট্রপতির দেশে ফেরা ও তার সাথে হুসেইন মোহাম্মদ এরশাদের সাক্ষাতের উপর। রাসেল আহমেদ, বাংলাভিশন, ঢাকা। এদিকে রাত 9:45টার দিকে সংবাদ ব্রিফিং করে এইচ.এম. এরশাদ বলেছেন, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত থেকে ফিরে আসলে আমার মৃত্যু ছাড়া পথ নেই। রাষ্ট্রপতি দেশে ফেরার পর শনিবার তিনি দলীয় মন্ত্রীদের পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছে দেবেন। এই যে ছেলেদের এখানে ভিড়, কারণ কি? তাদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে আমাকে হয়তো তুলে নিয়ে যাবে, কি আমাকে অ্যারেস্ট করবে। সেটা আমার মনে সত্য নয়। এই রাজনীতি কবে শেষ হবে, কবে শান্তি ফিরে আসবে, কবে দেশ স্বাভাবিক হবে,
আমরা কেউ জানি না, আল্লাহ জানি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত থেকে ফিরে গেলে মৃত্যু ছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোন ইচ্ছে আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাথে বৈঠকে তিনি একথা বলেন। তরিকত ফেডারেশনের 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা করছে বিএনপি জামায়াত। চলমান সহিংসতা আন্দোলন না সন্ত্রাসী কার্যক্রম তা জনগণকে ভেবে দেখার আহ্বান জানান তিনি। তরিকত ফেডারেশনের পক্ষ থেকে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সংবিধানকে সমুন্নত রাখতে তরিকত নির্বাচনে অংশ নেবে জানিয়ে HM এরশাদকেও নির্বাচনে আসার আহ্বান জানান নজিবুল বশর। একতরফা কোনো নির্বাচনে দায় নেবে না ইসি, সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচন করা তাদের দায়িত্ব, এমনই জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। শারমিন ইব্রাহিমের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে সব দলের সমঝোতা হবে এমন প্রত্যাশায় 25 নভেম্বর তফসিল ঘোষণা করেন সিইসি। কিন্তু তফসিল ঘোষণার পর থেকেই বিরোধী দলের লাগাতার অবরোধে বড় দু দলের সমঝোতার আশা কমতেই থাকে। এর মধ্যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণায় সমঝোতা শেষ আশাটুকু শেষ হতে বসেছে। এরশাদের এমন ভূমিকায় কমিশন চিন্তিত না হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতার পথ বেরিয়ে না আসায় হতাশ কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা চাই সবসময় যে সব দলের অংশগ্রহণের নির্বাচন হোক এবং তার জন্য সমঝোতা হতে হবে, একটা কংক্রিট অগ্রগতি হতে হবে। এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না। সেদিক থেকে অগ্রগতি হলে নিশ্চয়ই আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। অগ্রগতি না হলে পরে আমরা কি করব? বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের পর জাতীয় পার্টিও শেষ পর্যন্ত নির্বাচনে না এলে একদলীয় নির্বাচনের দায় কমিশনের কিনা জানতে চাইলে সিইসি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে তাদের। সংবিধানে গণতন্ত্রের জন্য নির্বাচন ছাড়া কোনো উপায় নেই, অন্য কোনোভাবে আপনি এখানে রদবদল করতে পারেন না। জনগণকেই তার ক্ষমতা দিতে হবে, তারাই ডিসাইড করবে কাকে তারা নিযুক্ত করবে, কাকে করবে না। সেজন্য যেই পরিস্থিতি এখন বিদ্যমান তাতে সমঝোতা হলে সবার জন্য এটা মঙ্গল। তবে রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান আশা করে তিনি বলেন, সমঝোতা হলে সবার জন্যই তা ভালো হবে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান। এদিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে কাদের মোল্লাকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ৭১ মানবতা বিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্লাকে 2013 সালের 5 ফেব্রুয়ারিতে যাবজ্জীবন দণ্ড দেওয়ার পর দুপক্ষের আপিলের সমান সুযোগ দিয়ে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এরপর রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে গত 17 সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 5 সদস্যের বেঞ্চ। মৃত্যুদণ্ড আদেশের 79 দিনের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো। এক ব্রিফিং এ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায়ের পরে রিভিউ করার সুযোগ নেই, রায় কার্যকরের নির্ধারিত কোনো সীমা নেই বলেও জানান তিনি। সকল প্রতীক্ষার পর এই রায়টি আজকে প্রকাশিত হয়েছে এবং জাতি দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এটা স্পেশাল ল এবং স্পেশাল ভাবে এটা কার্যকর হবে, সেখানে কার্যকর করার ক্ষমতাটা সরকারকে দিয়ে দিয়েছেন। সরকার সিদ্ধান্ত নেবেন কিভাবে এটা কার্যকর করবেন। এই আইনে রিভিউ করার কোনো সুযোগ নেই। এদিকে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সংবিধান অনুযায়ী রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবেন তারা। আমরা রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করেছি। সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী রায়ের সার্টিফাইড কপি পাওয়ার 30 দিনের মধ্যে আমরা সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ পিটিশন দাখিল করব। আপিল বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী রিভিউ পিটিশন দাখিল করার অধিকার আব্দুল কাদের মোল্লার রয়েছে। আব্দুল কাদের মোল্লার দাখিলকৃত রিভিউ পিটিশনের শুনানির জন্য আপিল বিভাগের যে সাংবিধানিক এখতিয়ার রয়েছে তা অন্য কোনো আইনের বলে কেড়ে নেওয়া যাবে না। অন্যদিকে শিগগিরই রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী। এই রায়টি ট্রাইব্যুনালে যাবে, ট্রাইব্যুনাল এক্সিকিউশনের জন্য আদেশ দিয়ে পাঠাবে জেলখানায় এবং সাথে সাথে এর কপি যাবে ঢাকার জেলা প্রশাসকের কাছে।
যত শীঘ্র সম্ভব দণ্ডাদেশ কার্যকর করার ব্যবস্থা হবে বলে আমরা আশা করছি। মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাদের মোল্লাকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অবরোধের শেষ দিনে সকালে রাজধানীতে বাসে পেট্রোল বোমার আগুনে পুড়ে যাওয়া হাসান আজ সন্ধ্যায় মারা গেছে ঢাকা মেডিকেলে। এ নিয়ে গত 2 মাসে শুধু বার্ন ইউনিটেই মারা গেছেন 12 জন। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন 32 জন। বিস্তারিত গ্যালমান শফি রিপোর্টে। এভাবেই বার্ন ইউনিটের বিছানায় দিন শেষে বাঁচার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে নিভে গেল কিশোর হাসানের প্রাণদীপ। মা বোনকে চট্টগ্রামে রেখে কাজের খোঁজে হাসান ঢাকা আসে মাস 5 আগে। বাসের হেল্পারের কাজ নেয় দৈনিক 200 টাকা মজুরিতে। অবরোধে বৃহস্পতিবার সকালে 2টি পেট্রোল বোমা এসে পড়ে বাসে ঘুমিয়ে থাকা হাসানের উপর। পুড়ে যায় শরীরের 90 দিন শেষে সন্ধ্যায় হাসান ঢলে পড়ে মৃত্যুর কোলে। ওই বলে গাড়িতে শুয়ে আসলো, কেটা জানি পেট্রোল ডাল আগুন জ্বালাইয়া দিছে। এরপরে আগুন ওর বন্ধু বান্ধব হসপিটাল লাইন না রাখিত হয়ে গেছে। তার আর এই হিংসি আর সহিংসতার কারণে আজকে আমার ভাই মারা যাইতেছে। এর আগে গত 27 অক্টোবর হরতালের আগের রাত থেকে পর্যন্ত যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন 120 জন। তাদের 70 জনকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার পর্যন্ত আইসিইউতে 7 জন সহ হাসপাতালে চিকিৎসাধীন 32 জন। এ তো যার যার মতো জীবন নিয়ে, কেউ নিচে লাভ দিছে, কেউ জানলা দিয়ে লাভ দিছে, কেউ দরজা দিয়ে। আর যারা বাসের মধ্যে ছিল তাদের অবস্থা তো আরো খুব ভয়াবহ। 3 জন মারাও গেছে। আর আমরা এই কোন মারা যাওয়ার মতো বেঁচে আছি আর কি। এই পর্যন্ত চলার মতন কেউ নাই, তো কোনো ছোট ছেলে বাচ্চা একটা ছেলে পড়তেছে, এখন তো কোনো আমার কোনো ইয়ে নেই। রাজনৈতিক সহিংসতার এই বিভৎসতা থেকে মুক্তি চান সাধারণ মানুষ। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 131 ঘন্টা অবরোধে আটকে পড়া যাত্রীরা ভিড় করেছেন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। ফলে ঈদ সময়কালের মতোই আসন নিয়ে বেগ পেতে হচ্ছে ঢাকার বাইরে গমনেচ্ছু যাত্রীদের। তবে আগামী শনিবার থেকে আবারও অবরোধ থাকায় উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই ঢাকা ছাড়ছেন সবাই। মাহমুদ আরিফের রিপোর্ট। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের পরিচিত সেই ভিড়। 6 দিন পরে আবার পরিবহনের কর্মচারীদের হাক ডাকে সরগরম পুরো এলাকা। রাজধানীতে আটকে থাকা যাত্রীরা চলেছেন যার যার গন্তব্যে। পরিবহন কর্তৃপক্ষ বলছেন, গেল কদিনের অবরোধের কারণে যাত্রী চাপ অনেক বেশি। শনিবার তো বন্ধ হয়েছে, আজকে বৃহস্পতিবার আবার হয়েছে, আবার শনিবার দিচ্ছে এই হরতাল। প্যাসেঞ্জারের চাপ আছে, সময় পাচ্ছে মানুষ মাত্র 2 দিন, যার কারণে আজকে এবং আগামীকাল 2 দিনই প্রচন্ড চাপ আছে যাত্রীর। যাত্রীদের অনেকেই অপেক্ষায় আছেন বাসের জন্য। পাশাপাশি একের পর এক যাত্রীপূর্ণ বাস ছেড়ে যাচ্ছে টার্মিনাল থেকে। তবে আবার কিভাবে ফিরবেন সেই শঙ্কা সঙ্গী করেই ঢাকা ছেড়েছেন অনেকে। শুক্রবারে আসছিলাম আমি বাবার বাসায় বেড়াইতে, আসার পরে অবরোধে আটকে গেছিলাম, এখন বাসায় ফিরতেছি। খুব কষ্ট করে যাব, আসারটা বলতে পারতেছি না কবে আসবো, কিভাবে আসবো। কাজ শেষ করতে পারিনি, আবার আসার দরকার, কিন্তু অবরোধের কারণে আবার আসতে পারবো কিনা বুঝতে পারছি না। এরকম কখনো হয় না, এই প্রথমবার এরকম ভোগান্তিতে পড়লাম আমরা। পড়াশোনার জন্য আসছিলাম, কিন্তু পরীক্ষা পিছাচ্ছে বারবার, যে কারণে বাসা যাচ্ছি। 7 দিন পর বাড়ি যাচ্ছি, ছুটি পাওয়ার পর সকাল থেকে ট্রেন পাই নাই, ট্রেন নাই। গাবতলী বাস টার্মিনালের মতোই সায়েদাবাদ, যাত্রাবাড়ি সহ রাজধানীর অন্যান্য টার্মিনালগুলো থেকেও দেশের বিভিন্ন প্রান্তে দূরপাল্লার পরিবহন ছেড়ে যাচ্ছে যাত্রী নিয়ে। আসছে রাজধানীর বাইরে থেকেও। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি স্বপ্নধারা সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছাড়তে চাইলেও তা হতে দেবে না আওয়ামী লীগ, মন্তব্য যোগাযোগ মন্ত্রীর। শতভাগ শুল্ক ও কোটামুক্ত সুবিধা আর কৃষি ভর্তুকির মতবিরোধে আবারও হতাশাজনক পরিণতির দিকে এগুচ্ছে ডব্লিউটিওর 9ম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।